Okay, so in this class, I'm going to talk about in details about noun. এটা কি আমাদের যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর সবার শুরুতে, সবার ফার্স্ট অর্থাৎ প্রথমে কিন্তু আমাদের এই নাউনটা থাকে। সো নাউন সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট বা সঠিক ধারণা আপনাকে অর্জন করতে হবে, আমাদেরকে নিতে হবে। কিভাবে এই নাউনের সাথে দেখেন, আমি কেন বলি আমাকে সিকোয়েন্স অনুযায়ী যেতে হবে, এই বিষয়গুলো একটু কঠিন হলেও একটু হার্ড মনে হলেও আপনাকে এটা করতে হবে। কেন বলি? এর সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সম্পর্ক, এর সাথে ভয়েস চেঞ্জের সম্পর্ক, এর সাথে ন্যারেশনের সম্পর্ক, অর্থাৎ এই একটা টপিক যদি আপনার জানা থাকে, অন্যান্য অনেকগুলো বিষয় ক্লিয়ার হয়ে যায়। ইংলিশ ল্যাঙ্গুয়েজ এভাবেই একটা চেইন অফ কমান্ড মেনটেন করে, সেটা আপনাদেরকে বুঝতে হবে। তো দেখেন কি বলছে এখানে, নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম প্রকাশ করা হয় তাকেই নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থান, ঘটনা ইত্যাদির নাম বোঝায়। নাউন refers to any kind of name, means whatever we are seeing and watching around us is noun. যা কিছু আমরা দেখি সেটাই নাউন। যে কোনো কিছুর নামকেই নাউন বলে, সেটা কোনো ব্যক্তির নাম হতে পারে, কোনো বস্তুর নাম হতে পারে, কোনো জায়গার নাম হতে পারে, কোনো প্রাণীর নাম হতে পারে, এনি কাইন্ডস অফ নেম। নাউন একটা সেন্টেন্সে বসে কোথায়? একদম শুরুতে সাবজেক্টের স্থানে। এই জিনিসটা মনে রাখবেন যে পার্টস অফ স্পিচের অবস্থানটা কোথায়। একদম শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পর অবজেক্টের স্থানে। প্রোনাউনের অবস্থানটাও একই জায়গায়, শুরুতে সাবজেক্টের স্থানে বা ভার্বের পরে অবজেক্টের স্থানে। প্রোনাউন নাউনকে উঠাই দিয়ে বসেন, রিপ্লেস করে। অ্যাডজেক্টিভের ব্যবহার কোথায় হয়? নাউন বা প্রোনাউনের আগে, নাউন বা প্রোনাউনকে মডিফাই করতে। অ্যাডভার্বের ব্যবহার কোথায় হয়? ভার্বের পরে। ভার্ব কোথায় বসে? সাবজেক্টের পরে, মানে নাউন প্রোনাউনের পরে। এই যে ফাংশনগুলোর কথা বলছি, একটা ওয়ার্ডের পজিশনের কথা বলছি, পজিশন গুলো বুঝতে হবে। করিম ডাজ নট লাইক টু গো টু স্কুল, করিম স্কুলে যেতে পছন্দ করে না। এই করিম আমার এখানে সাবজেক্ট, এটা একটা নাউন। কুয়েত ইজ আ মুসলিম কান্ট্রি, ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। সো কুয়েত, করিম, ডায়মন্ড, এগুলো সবই হচ্ছে নাউন, এগুলোকে আমরা বলছি সাবজেক্ট। অ্যাজ এ পার্টস অফ স্পিচ সেটা কি? নাউন। এখন দেখেন এখানে কি বলছে, নাউন আর ক্লাসিফাইডস ইন্টু 5 টাইপস। নাউনকে 5 ভাগে ভাগ করা হয়। মেইনলি নাউন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কনক্রিয়েট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কনক্রিয়েট নাউন আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। টোটাল ইংলিশ ল্যাঙ্গুয়েজে নাউন নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। প্রপার নাউনটা কি, এগুলো একটু বোঝেন, একটু দেখেন। যে নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু বা স্থানের নাম বোঝায় তাকে প্রপার নাউন বলে। A proper noun refers to specific names of persons, things, places, etc. and always start with a capital letter. I like the story of Shakespeare. আমি শেক্সপিয়ারের গল্প পছন্দ করি। We plan to visit সিলেট, আমরা সিলেটে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, প্ল্যান করেছিলাম। হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখেছো? হ্যাভ ইউ এভার সিন দ্য তাজমহল, তুমি কি কখনো তাজমহল দেখেছো? অর্থাৎ স্পেসিফিক কোনো ব্যক্তির নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নামকেই মূলত প্রপার নাউন বলে। শেক্সপিয়ার, আমরা বুঝতে পারছি ইংরেজ কবি শেক্সপিয়ারের নাম বলছে, সে একজনই আছে। সিলেট একটা জায়গার নাম, তাজমহল একটা বিল্ডিং এর নাম। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। আমি যদি আরেকটু সামনে আসি তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। মানে একটির সাথে একটা তুলনা করতে হয়, যেমন কমন নাউন। কমন নাউন মানে জাতিবাচক বিশেষ্য, জাতকে ইন্ডিকেট করে। সেটা কেমন? বলছে যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায় তাকে কমন নাউন বলে। যেমন student, book, dog, flower, etc. A common noun refers to specific generic names of persons, places, things, etc. And it is the opposite of proper noun. সেটা কেমন বোঝার চেষ্টা করেন। Alex is a student. Alex একজন ছাত্র। Dogs can be very cute. You love flower. অর্থাৎ Alex এই ওয়ার্ডটা একটা প্রপার নাউন, নির্দিষ্ট একটা মানুষের নাম বলছে। বাট স্টুডেন্ট শব্দটা একটা কমন নেম। পৃথিবীতে যারাই পড়াশোনা করে সব ছাত্রছাত্রীদেরকেই স্টুডেন্ট বলা হয়। ডগস ক্যান বি ভেরি কিউট। পৃথিবীতে যত কুকুর আছে সব কুকুরকেই কিন্তু কুকুর বলা হয়।
বাট যদি নির্দিষ্ট কোনো কুকুরকে আপনি মেনশন করেন বা ইন্ডিকেট করেন, অর্থাৎ অনেকে আছে না শখের বশে তার পোষা প্রাণীর নাম রাখে, টম, জেরি, যাই হোক, এরকম যদি কোনো নাম থাকে সেটা প্রপার নাউন হবে। আদারওয়াইজ কুকুর শব্দটা একটা কমন নাউন। পৃথিবীতে যত ফুল আছে সব ফুলকে আমরা ফুল বলি, সো ফ্লাওয়ার একটা কমন নেম। বাট যদি স্পেসিফিক কোনো নাম আপনি বলেন যে এটা লিলি, এটা ওয়াটার লিলি, এটা রোজ, ইট উইল বি দ্য প্রপার নাউন। অর্থাৎ হোয়াটস দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন কমন নাউন অ্যান্ড প্রপার নাউন? কমন নাউন ম্যান মানে মানুষ, প্রপার নাউন রানা, রবিন। পোয়েট মানে কবি। পৃথিবীতে যত কবি আছে সব কবিকে আমরা কবি বলি যারা কবিতা লেখে। বাট যদি নির্দিষ্ট করে কোনো কবির নাম আপনি ইন্ডিকেট করেন, মেনশন করেন, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এটা আমার হয়ে যাবে কি প্রপার নাউন। ওশান মানে সাগর, পৃথিবীতে যত সাগর আছে সব সাগরকে আমরা সাগর বলি, প্যাসিফিক ওশান, আটলান্টিক ওশান। নির্দিষ্ট করে যদি বলে তাহলে সেটা প্রপার নাউন। যত দেশ আছে সব দেশকে দেশ বলি, দ্যাট ইজ দ্য কমন নেম। বাট নির্দিষ্ট করে কোনো দেশের নাম যখন বলছে এটা বাংলাদেশ, এটা অস্ট্রেলিয়া, দ্যাট উইল বি প্রপার নাউন। যত নদী আছে সব নদীকে আমরা নদী বলি, আপনি নাম জানেন না তাকে কি বলছেন, নদী। বাট যদি নির্দিষ্ট করে কোনো নদীর নাম বলেন, এটা রূপসা, এটা কীর্তনখোলা, এটা পদ্মা, এটা মেঘনা, এটা যমুনা, তখন আপনার কি হচ্ছে, তখন সেটা প্রপার নাউন হচ্ছে। যত বিল্ডিং আছে সব বিল্ডিংকেই তো দেখলে আমরা বলি এটা একটা বিল্ডিং। বাট নির্দিষ্ট করে যে নাম বলেন, বুর্জ খলিফা, প্রিন্সেস টাওয়ার, বা অনেকের বাড়ির নাম থাকে না, অমুক মেনশন, তমুক মেনশন, অমুক মঞ্জিল, তমুক মঞ্জিল, দ্যাট উইল বি দ্য প্রপার নেম। সো এই হচ্ছে পার্থক্য। এই পার্থক্যটা আমাকে বুঝতে হবে। কমন নেম মানে কি, জাস্ট জাতিবাচক মানুষ, যাদের হাত পা চোখ মুখ নাক কান আছে, কথা বলতে পারে, তারা মানুষ। নির্দিষ্ট করে কোনো মানুষের নাম বলে সেটা প্রপার নাউন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন যে প্রপার নাউন আর কমন নাউনের ডিফারেন্সটা কি, পার্থক্যটা কি? বোঝা গেল আমি কি জি বলবো? স্যার। স্যার, বুঝতে পারছি। জি স্যার, জি। যে কোনো কিছুর স্পেসিফিক জেনরিক নেম যদি থাকে সেটাকে বলা হয় কমন নাউন, আর নির্দিষ্ট করে কোনো কিছুর নাম বোঝালে সেটা প্রপার নাউন। এটা আমাকে চিনতে হবে কেন দেখেন, এই ফাংশনটা বোঝার জন্য এখানে একটা নোট আছে। কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউন প্লুরাল হবে। ফর এক্সাম্পল, আই নো দ্য বয়, এই যে বয়ের আগে একটা দাস। আই লাইক দ্য টিচার, আই অ্যাপ্রিসিয়েট দ্য পোয়েট। তবে এই বাক্যগুলো কখনো এইভাবে লেখা যায় না, আই নো বয়, আই লাইক টিচার, আই অ্যাপ্রিসিয়েট পোয়েট। তো বয় একটা কমন নেম, টিচার একটা কমন নেম, পোয়েট একটা কমন নেম, কোনো স্পেসিফিক পার্সনকে ইন্ডিকেট করছে না। তো যদি এরকম থাকে, অর্থাৎ একটা বাক্যে যদি কমন নাউন থাকে তার আগে আর্টিকেল বসবে অথবা ডিটারমিনার বসবে। ডিটারমিনার মানে ওই আর্টিকেল যেটা ওইটাই ডিটারমিনার, এ অ্যান্ড দি, যেটা নির্দেশ করে। বা কিছু আছে না যে দিস, দ্যাট, দোজ, লিটল, ফিউ, আ ফিউ, মেনি, মাস, সাস, এগুলোই আর কি ডিটারমিনার হিসেবে ব্যবহৃত হয়। সো অ্যাজ এ পার্টস অফ স্পিচ এই আর্টিকেল বা ডিটারমিনার এগুলো হচ্ছে অ্যাজেক্টিভ। তো বলছে কমন নাউন কখনো একা বসে না, হয় সে আর্টিকেল বা ডিটারমিনার হবে তার আগে, না হলে এটা প্লুরাল হবে। অর্থাৎ আপনি এরকম বলতে পারেন আমি ছেলেটাকে চিনি, অথবা আপনি এই কথাটাকে বলতে পারেন আই নো বয়েস, আমি ছেলেদেরকে চিনি। আমি শিক্ষকটিকে পছন্দ করি, আই লাইক দ্য টিচার, অথবা আই লাইক টিচার্স, আমি শিক্ষকদেরকে পছন্দ করি। কিন্তু কখনো এরকম বলা যায় না আই নো বয়, আমি ছেলে চিনি, আই লাইক টিচার, আমি শিক্ষক পছন্দ করি। হয় আপনি একজনকে বলেন, তাহলে 10 জনকে বলেন, কাউকে ইন্ডিকেট করেন। বাট এইভাবে বললে, এই যে ইংলিশ গুলো লেখা আই নো বয়, আই লাইক টিচার, আই অ্যাপ্রিসিয়েট পোয়েট, আমি কবি প্রশংসা করি, হয় আপনি এটা বলেন আমি ওই কবিটিকে প্রশংসা করি, ওই কবিটির কে ভালোবাসি, বা ওই কবিদেরকে প্রশংসা করি, কিন্তু আই অ্যাপ্রিসিয়েট জাস্ট পোয়েট। এ পোয়েট বলতে হবে, দা পোয়েট বলতে হবে, পোয়েটস বলতে হবে, টু পোয়েটস বলতে হবে, কারণ নাম মেনশন করতে পারেন, বাট জাস্ট পোয়েট। অর্থাৎ কমন নেমটা একা একা কখনো রাখা যায় না। আমরা যখন ইংলিশ প্র্যাকটিস করি বলি না হি ড্রাইভস এ কার, আই সিং আ সং। এই যে এটা কেন বলি, ড্রাইভস এ কার, সিং আ সং, সং, কার, এগুলো কমন নেম, এই জন্য এর আগে ওই এটা বসে। আই ড্রাইভ কার, হি সিং সং, এরকম বলা যায় না। হয় আপনি বলেন হি সিং
সিং সংস, এস বলেন, প্লুরাল করেন, না হলে একটা সং, দুইটা সং, বা দা সং, এই গানটা সে গায়, এরকম কিছু বলেন। একা একা রাখা যায় না। এইটা আমরা জানি না, এটা না জানার কারণে রাইটিং অনেক ভুল হয়, এই জায়গাটা মনে রাখবেন। আবারও বলছি, কমন নাউন কোনো সেন্টেন্সে একা বসে না, হয় সে ডিটারমিনার বা আর্টিকেল নিয়ে বসবে, না হলে কমন নাউন প্লুরাল হবে। কালেকটিভ নাউন, অর্থাৎ এই কথাগুলোকে এইভাবে লিখতে পারেন: আই নো বয়েজ, আমি ছেলেদেরকে চিনি, আই নো হবে। আই লাইক টিচার্স, আমি শিক্ষকদেরকে পছন্দ করি। আই অ্যাপ্রিসিয়েট পোয়েটস, আমি কবিদেরকে প্রশংসা করি। এভাবে বলা যায়, এইভাবে বলা যায়, কিন্তু এই যে মাঝে রেড কালার দিয়ে যেটা লিখছি, এভাবে বলা যায় না। কালেকটিভ নাউনটা কি? কালেকটিভ নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায়, যেমন ক্লাব, আর্মি, ক্লাস, ফ্যামিলি, এটসেট্রা। Collective noun in English grammar refers to a group of things, persons, or animals. Our class took a trip to Sundarban. Bangladeshi Army is doing a great job in UN mission. Its team contains 11 players. অর্থাৎ কালেকটিভ আর কমন, এটা নিয়ে অনেকে কনফিউশন ফেস করে। কমন নাউন মানে জাতিবাচক, যেটা গরু, এরা মানুষ, এগুলো ফুল, এগুলো ফল, এগুলো মাছ, দ্যাট ইজ কল্ড কমন নাউন। কালেকটিভ হচ্ছে সমষ্টি। সমষ্টি মানে কি? যেটা গ্যাদার করা, জড়ো করা, একত্রিত হওয়া। অর্থাৎ কিছু ব্যক্তি যদি এক জায়গায় হয়, কিছু বস্তু যদি এক জায়গায় হয়, কিছু প্রাণী যদি এক জায়গায় হয়ে একটা নামকরণ হয়, সেটাই কালেকটিভ নাউন। ক্লাব, একটা ক্লাবকে একজনের দ্বারা হয়, কতজন সদস্য মিলে একটা ক্লাব গঠিত হয়। আর্মি, একজনের দ্বারা হয়, কতজন পার্সন মিলে একটা বাহিনী গঠিত হয়, সেটাকে আর্মি বলছি। ক্লাস, একটা ক্লাসকে একজনকে নিয়ে হয়, 10 জনকে নিয়ে একটা ক্লাস হয়। ফ্যামিলি, একটা ফ্যামিলি থেকে একজন থাকে, তাহলে সেটাকে ফ্যামিলি বলা যাবে। 4-5 জন মিলে একটা ফ্যামিলি হয়। এটাই কালেকটিভ। সহজ কথায় বুঝতে হবে। কোনো কিছুকে জটিল করতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন। আমি এই কথাগুলো আগেও বলছি, আপনি একটা বিষয়কে যতটা লাইটলি নেবেন, তত দ্রুত শিখতে পারবেন। যতটা লাইটলি নেবেন, হ্যাঁ, যতটা ডিপে যাবেন, তত শিখতে গেলে আপনি প্রবলেম ফেস করবেন, কনফিউশন ফেস করবেন। নিজে আইডিয়া করতে পারলে নিজে যেটা ভাববেন সেটাই কারেক্ট। Collective noun in English grammar refers to a group of things, persons, and animals. Our class took a trip to সুন্দরবন। তাহলে এই যে ক্লাস, আর্মি, টিম, টিম একজনের দ্বারা হয় না, 11 জন প্লেয়ার মিলে একটা টিম তৈরি হয়। দিস টিম contains 11 players. More example: ক্যাটল, ক্যাটল মানে গবাদি পশুর দল। এক পাল গরু যদি এক জায়গায় হয়, সেটা তাদেরকে ক্যাটল বলা হয়। দ্যাট ইজ কল কালেকটিভ নাউন। ক্লাস, অডিয়েন্স, ম্যাস, জুরি, বিচারক বৃন্দের দল। ক্রাউড, জনতা। গভর্নমেন্ট, সরকার, সরকার একজনকে নিয়ে হয়, 10 জন মন্ত্রী, মিনিস্টার, সবাইকে নিয়ে একটা সরকার গঠিত হয়। পুলিশ। সেগুলো হচ্ছে কমন কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কি? যে নাউন দ্বারা ওজন আছে কিন্তু গণনা করা যায় না, এমন কিছু নাম বোঝায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। যেমন গোল্ড, গ্লাস, সল্ট, iron, silver, cloth, air, milk, etc. Those are material noun. Material noun is an uncountable noun. Its substance or material that we can see and touch but can't count. You can purchase a gold ring for your sister. তুমি তোমার বোনের জন্য একটা সোনার রিং কিনতে পারো। উই মে অ্যাটেইন সল্ট ফ্রম সি ওয়াটার। তো সোনা কি একটা দুইটা করে গোনা যায় না? ওজনে মাপা হয়, ওজনে মাপা হয়। কটন ড্রেস ইজ মাই ফেভারিট, অর্থাৎ যেটা গণনা করা যায় না, যেটা ওজনে মাপা হয়। ম্যাটেরিয়াল কিছু থিংস, গোল্ড, গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লথ, এয়ার, মিল্ক, দোজ আর ম্যাটেরিয়াল নাম। অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি? যে নাউন দ্বারা কোনো ব্যক্তি কিংবা বস্তুর গুণ, কাজের নাম, অবস্থা ইত্যাদি প্রকাশ করা হয়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লিবার্টি, অ্যাঙ্গার, ফ্রিডম, কাইন্ডনেস, লাভ, হ্যাপিনেস, বিউটি। দোজ আর অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলছি? অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ ম্যাটেরিয়াল নাউনকে গোনা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউনকেও কিন্তু গোনা যায় না। সমস্ত প্রকার ম্যাটেরিয়াল এবং অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। কিন্তু ম্যাটেরিয়াল নাউনকে টাচ করা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউনকে টাচ করা যায় না। ম্যাটেরিয়াল নাউনকে দেখা যায়, অ্যাবস্ট্রাক্ট নাউনকে দেখা যায় না। ম্যাটেরিয়াল নাউনটা ওজনে মাপা হয়, গোনা যায় না। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন মাপাও যায় না, গোনাও যায় না। এটা কি? জাস্ট আ ফিলিং, নট ফিজিক্যাল থিংস। লিবার্টি, স্বাধীনতা। অ্যাঙ্গার, রাগ। ফ্রিডম, স্বাধীনতা। কাইন্ডনেস, দয়া। লাভ, ভালোবাসা। হ্যাপিনেস, বিউটি। অর্থাৎ abstract nouns express ideas, feelings, realizations, and qualities that we can't see,
যেটা আমরা দেখতে পারি না, টাচ টাচ করতে পারি না, হিয়ার, টেস্ট আর স্মেল। উই ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইমাজিন ইট বাট কান্ট ইভেন সি। ইটস আ ফিলিং, নট আ ফিজিক্যাল থিং। মাই লাভ ফর ইউ ক্যান নট বি মেজার্ড। তোমার প্রতি আমার ভালোবাসা অপরিমাপ, পরিমাপ করার মতো না, গণনা করা যায় না। মাই লাভ, লাভ মানে ভালোবাসা, মাই লাভ অর্থাৎ আমি যদি বলি আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, আই উইল লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসবো। এখানে লাভটা ভার্ব, বাট ফার্স্ট সেন্টেন্সে মাই লাভ, আমার ভালোবাসা, ফর ইউ, তোমার প্রতি, এটা কিন্তু সাবজেক্টের অংশ, নাউন ফ্রেজ। মাইটা পজিটিভ অ্যাডজেক্টিভ, লাভটা মেইন ওয়ার্ড বা হেড ওয়ার্ড, সাবজেক্ট, এটাকে বলা হচ্ছে নাউন। এই লাভটা এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। পরের বাক্যে অর্থাৎ আই লাভ ইউ, এই লাভটা কাজ করা বোঝায়, অ্যাকশন দেয়, এটা ভার্ব। বাট মাই লাভ ফর ইউ, এখানে ভার্বটা কি, ক্যান নট বি মেজার্ড। সে এই ফাংশন গুলো, এই সেন্স গুলো বুঝতে হবে। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি, তার দয়াশীলতাই তার আসল সৌন্দর্য। হিজ কাইন্ডনেস ইজ হিজ রিয়েল বিউটি। হার বিউটি মেক্স মি ক্রেজি, তার সৌন্দর্য আমাকে পাগল করে। তাহলে এই যে কাইন্ডনেস, বিউটি, লাভ, হ্যাপিনেস, এগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। এগুলো একটু চিনে রাখলেই হয়। এরপর দেখেন, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, কোনো কম্পিটিটিভ এক্সামে যদি আহ নাউন থেকে কোশ্চেন আসে, তাহলে এই জায়গাটা থেকে আসে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন। কেন এই জায়গাটা কেন গুরুত্বপূর্ণ, বা কেন এই জায়গাটা থেকে কোশ্চেন আসে, রিজনটা কি, কারণটা কি? এর মেইন রিজনটা হচ্ছে, গণনার ভিত্তিতে নাউনকে দুই ভাগে ভাগ করা যায়, কাউন্টেবল এবং আনকাউন্টেবল। আমরা অনেকেই আনকাউন্টেবল নাউন গুলোকে আইডেন্টিফাই করতে পারি না। হ্যাঁ, সেই কনফিউশনটা ক্রিয়েট করার জন্য এইখান থেকে কোশ্চেনটা দেয়। যেমন পেন, অর্থাৎ যেটা গোনা যায়, টেবল, মোবাইল, ক্যাট, ম্যান, খাও, এক্সেট্রা, এগুলো হচ্ছে মূলত কাউন্টেবল নাউন, এটা গোনা যায়। আমার কাছে 10টা কলম আছে, আমি গুনতে পারবো না? পারবো। কিন্তু আমি যদি বলি মানি, টাকা, এটা গোনা যায় না। আমার কাছে 10 টাকা আছে, এখন এটাকে আমি কাউন্টেবল বলছি না, এটাকে বলা হয় আনকাউন্টেবল। এই যে কনফিউশনটা তৈরি করে দেওয়ার জন্যই মূলত এখান থেকে কোশ্চেন আসে। এখন টাকা আনকাউন্টেবল কারণ আমার কাছে 10টা টাকা আছে। এখন 10 টাকা আছে, 5 টাকার দুইটা নোট, 5 টাকার দুইটা নোটে কত হয়, 10 টাকা না? তাহলে আমি বলছি আমার কাছে 10টা টাকা আছে। এখন আমি বলছি টাকা বা এই যে মানি, এটা একটা আনকাউন্টেবল নাউন। কেন? কারণ ওই যে 10 টাকা আছে, আমার কাছে কাগজ আছে কয়টা, ম্যাটেরিয়াল থিংস কয়টা আছে, দুইটা। নোট কয়টা, দুইটা 5 টাকা। তাহলে হাতে দুইটা কাগজ, তা আমি দুই না বলে 10 কেন বলছি? তাহলে কি সেটা কাউন্টেবল হলো? এটা তো পরিমাণ হয়ে গেল, পরিমাপ করা যায়, যেটাকে বলা হয় কোয়ান্টিটি হয়ে গেল, যে দুইটা নোটের মূল্য 10 টাকা। আমার যদি 10 টাকা হতে 10টা 1 টাকার কয়েল থাকে, 10টা 1 টাকার নোট থাকে, তাহলে আমি ওই 10 টাকাকে বলতে পারবো যে ইটস কাউন্টেবল। কিন্তু আমি বলছি 10, আমার হাতে হাতে আছে দুই, কাগজ আছে দুইটা, আমার কাছে 10টা কলম আছে, আমি এটা গুনতে পারি। তো বস্তুও কয়টা থাকে, 10টাই থাকে। বাট 10টা টাকা আছে, আমার বস্তু কয়টা, দুইটা। দুইটা 5 টাকা। কিন্তু যদি সেখানে 10টা থাকে, তাহলে সেটাকে বলা হয় কাউন্টেবল। যেমন ডলার, এটা কাউন্টেবল। বাট মানি বা টাকা, এটা আনকাউন্টেবল। আমার কথা কেউ বুঝতে পারছেন আমি কি বললাম? টাকা আনকাউন্টেবল কেন? আমার কাছে 1000 টাকা আছে, 1000 টাকায় যদি 1000টা 1 টাকার কয়েল থাকে, 1000টা 1 টাকার নোট থাকে, আমার কাছে কাগজও যদি 1000 থাকে, তাহলে আমি সেটা বলবো কাউন্টেবল। আপনার কাছে 100 টাকার 10টা নোট আছে, তো আপনার হাতে কাগজ 10টা, আপনি বলছেন 1000, তাহলে কথার সাথে কাজের মিল হলো? তাহলে সেটা গণনা করা যায়? যায় না। এটা তো পরিমাপ করা হলো, এটা একটা পরিমাপ আমরা এখানে পেলাম, যে 10টা নোটের মূল্য 1000। কেউ কি বুঝতে পারছেন আমি কি বললাম? এই জন্য এই যে মানি বা টাকাকে বলা হয় আনকাউন্টেবল। কাউন্টেবল ডলার, $1, $2, $3, এইভাবে হিসাব হয়। ঠিক আছে, বলছেন। আনকাউন্টেবল নাউনকে, মানে যে নাউনকে গণনা করা যায় না, তাকে আনকাউন্টেবল নাউন বলে। যেমন
রাইস, ওয়াটার, হিয়ার, সুগার, ইনফরমেশন, অ্যাডভাইস, কারেজ, পেশেন্স, নিউজ, সিনারি, হ্যাঁ, লেজার, মিউজিক, সোপ। সোপ মানে সাবান। সাবান আমরা যেটা ব্যবহার করি, গায়ে মাখার সাবান, এটাই কিন্তু বলা হয় বার অফ সোপ। সাবানের একটা বার, বা কোনো সাবান লিকুইডও থাকে না, এখন ওইটাকে আপনি গুনবেন কিভাবে? So, এই বিষয়গুলো বুঝতে হবে। অর্থাৎ অল কাইন্ডস অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া অ্যান্ড ম্যাটেরিয়াল থিংস আর আনকাউন্টেবল নাউন। সকল ধরনের অ্যাবস্ট্রাক্ট আইডিয়া এবং ম্যাটেরিয়াল যে বিষয়গুলো, সেটা আনকাউন্টেবল নাউন। আর আর আনকাউন্টেবল নাউনকে বিশেষ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল করা যায়, যেমন অ্যাডভাইস, আ পিস অফ অ্যাডভাইস, আ বার অফ সোপ, ফার্নিচার, আ পিস অফ ফার্নিচার, সোপ, আ বার অফ সোপ। ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল কেন? আপনার ঘরে 10টা ফার্নিচার আছে, চেয়ার, টেবিল, বেড, এটাকে ফার্নিচার্স কখনো বলা যায় বা কাউন্টেবল বলা যায় না, এটাকে আনকাউন্টেবল নাউন বলতে হয়। ইটস মেড ফ্রম উড। ব্রেড মানে রুটি। আমার কাছে একটা রুটি আছে, এটা আসে কোথা থেকে? ওয়েট, গম থেকে। গম কি? আনকাউন্টেবল, এটা ওজনে মাপা হয়। তো আমার কাছে যে রুটিটা আছে, ওই রুটিটাকে কি বলছে? বলি না, আমাকে এক পিস রুটি দেন, আমাকে একটা রুটি দেন। অর্থাৎ আপনাকে বলতে পারেন পিস অফ ব্রেড। ব্রেড, যে ওয়ার্ডটা, রুটি, ওটা আনকাউন্টেবল। যখন আপনি বলছেন না পিস অফ ব্রেড, তখন সেটা কাউন্টেবল। আপনি যখন বলছেন না পিস অফ ফার্নিচার, তখন সেটা কাউন্টেবল। এই যে কিছু সূক্ষ্ম ফাংশন, ক্রিটিক্যাল কিছু থিংস, এর কারণে এখান থেকে বিভিন্ন অ্যাডমিশন টেস্ট বা মানে কম্পিটিটিভ এক্সামে কোশ্চেন আসে, এই কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের পার্ট থেকে। নিউজ মানে খবর। টিভিতে অনেকগুলো খবর সম্প্রচারিত হয়, একটা শিরোনাম দিয়েছে, আপনি যদি বলেন একটা নিউজ প্রকাশ করেছে, একটা বললে হবে না, আ পিস অফ নিউজ এরকম বলতে হবে। আ নিউজ, দি নিউজ, এটা বলা যাবে না, কারণ এটা আনকাউন্টেবল নাউন। মেইনলি 8 টাইপস অফ নাউন আর আনকাউন্টেবল, মূলত 8 ধরনের নাউন আনকাউন্টেবল হয়। ওয়াটার, মিল্ক, বয়েল, অর্থাৎ লিকুইড জাতীয় যেগুলো, তরল যেটা। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, অ্যাডভাইস, মোটিভেশন, ইনফরমেশন, ডিসিশন, দোজ আর আনকাউন্টেবল নাউন। ম্যাথস নাও, মানুষের সাথে সম্পর্কিত। ফার্নিচার, ইয়ার, মানুষের মাথার যে চুল, এগুলো হচ্ছে সবই আনকাউন্টেবল নাউন। ন্যাচারাল ফিনোমেন, সানশাইন, স্নো, রেইন, ওয়েদার, স্টেট অফ বিং, স্লিপ, স্ট্রেচ, চাইল্ডহুড। নিজ সত্তার যে বিষয়বস্তুগুলো আছে, অস্তিত্বগুলো আছে, ফিলিং, অনুভূতি যেটা, অ্যাঙ্গার, হ্যাপিনেস, এনথাজিয়াজম মানে আগ্রহ যেটাকে বলা হয়, গ্যাস, অক্সিজেন, এয়ার, এক্সেট্রা। সো এগুলো হচ্ছে মূলত আনকাউন্টেবল নাউন। ঠিক আছে। লিকুইড, অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, পাউডার অ্যান্ড গ্রেইনস, গুঁড়া শস্য, রাইস, স্যান্ড, হুইট, স্যান্ড মানে কি? বালি, গম, চাল। হ্যাঁ, ম্যাস নাউন, ন্যাচারাল ফিনোমেনা, সানশাইন, স্নো, রেইন, ওয়েদার, এগুলো। কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউনের তুলনামূলক বিশ্লেষণ দেখেন। কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে, আর্টিকেল প্লাস কাউন্টেবল নাউন হয়। হি হ্যাজ আ পেন, তার একটা কলম আছে। আনকাউন্টেবল নাউনের আগে কোনো আর্টিকেল বসে না। অর্থাৎ সুগার, চিনি তো ওজনে মাপতে হয়, একটা দুইটা করে গোনা যায় না। এখন আপনি যদি বলেন আই লাইক দ্য সুগার, ইট উইল বি রং। আপনাকে জাস্ট বলতে হবে আই লাইক সুগার, দা সুগার কখনোই হবে না, এটা বললে এটা ভুল। কাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে। আই হ্যাভ 5 কাউস, আমার 5টা গরু আছে। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে না। যেমন খবর প্রকাশিত হয়েছে, আপনি যদি বলেন অন নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট, ইট উইল বি রং। ইউ হ্যাভ টু সে নিউজ হ্যাজ বিন টেলিকাস্ট। অর্থাৎ সংখ্যাবাচক শব্দ বসানো যাবে না। কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। আমি যদি বলি আমার একটা কলম আছে, আই হ্যাভ আ পেন, আমার 2টা কলম আছে, আই হ্যাভ 2 পেন্স। কাউন্টেবল নাউনকে প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউন, আই নিড ফার্নিচার্স, আপনার ঘরে অনেকগুলো ফার্নিচার আছে, আপনি বলতে পারবেন না ফার্নিচার্স, আপনাকে বলতে হবে আই নিড ফার্নিচার। ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল, মনে রাখবেন। একটা বেড যদি থাকে, একটা চেয়ার যদি থাকে, একটা টেবিল যদি থাকে, সেটাকে বলতে হবে অন পিস অফ ফার্নিচার। কাউন্টেবল নাউনের পর ভার্ব সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই হতে পারে। সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল, সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার। বয়েজ আর ক্রেজি টু হ্যাভ ইট, বয়েজ প্লুরাল সাবজেক্ট, আর প্লুরাল ভার্ব। আ বয় ইজ কামিং, একটা ছেলে আসছে, সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার ভার্ব।
কিন্তু আনকাউন্টেবল নাউনের পর ভার্ব অলওয়েজ সিঙ্গুলার হয়, কখনো প্লুরাল ভার্ব হয় না। ইনফরমেশন হ্যাভ বিন প্রোভাইডেড, হ্যাভ একটা প্লুরাল ভার্ব। ইনফরমেশন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়ার্ড। আনকাউন্টেবল নাউন একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, সো আপনাকে বলতে হবে ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড, নট হ্যাভ বিন। হ্যাভ হবে না, ইনফরমেশন হ্যাজ বিন প্রোভাইডেড। অর্থাৎ এই চারটা বিষয় যদি কেউ মনে রাখতে পারে, এই জায়গাটা সম্পর্কে তার কোনো কনফিউশন থাকে না। এই মিস্টেক গুলো কোথায় হয় জানেন? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে। অর্থাৎ সাবজেক্টের সঙ্গে ভার্বের যে কানেকশনটা, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব প্লুরাল হয়। আর যদি এরকম আনকাউন্টেবল নাউন বসে, অলওয়েজ সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। তো কি কি বললাম এখানে? চারটা পয়েন্ট। যে আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসে না, আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না, আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার হয়। জাস্ট এই বিষয়গুলো মনে রাখতে হবে। আনকাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বসে না, এক নাম্বার কথা। আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যাবাচক শব্দ বসতে পারে না, দুই নাম্বার। আনকাউন্টেবল নাউনকে কখনো প্লুরাল করা যায় না। আনকাউন্টেবল নাউনের পর ভার্ব সর্বদাই সিঙ্গুলার। এই চারটা বিষয় যদি জেনে রাখতে পারেন, দ্যাটস এনাফ। যারা গ্রামার ডিটেলসে শিখতে চান না, যদি এগুলো ভালো না লাগে, নিতে না পারেন, দরকার নেই। যারা শিখতে চান তারা এটা একটু কমপ্লিট করে ফেলবেন। এটা অনেক ইফেক্টিভ একটা পিডিএফ ফাইল। এটা কাভার করতে পারলে এই নাউন সম্পর্কে আপনাদের কোনো ধরনের কনফিউশন, কোনো ধরনের জটিলতা থাকবে না। এতটুকু আমি বলে রাখলাম। এগুলো গ্রামাটিক্যাল ক্লাস, একটু কঠিন, একটু হার্ড মনে হতে পারে, বাট একবার যদি কাভার করেন, আপনি খুব ভালো একটা ডেভেলপমেন্ট এখান থেকে পাবেন বা নিতে পারবেন। বুঝতে পারছেন? কথা ক্লিয়ার করতে পারলাম? জি স্যার। একটু করবেন। ওকে। ধন্যবাদ। এখন আরেকটা বিষয় দেখাবো। এইটার পাশাপাশি আমার বইটাতে, যারা আমার বইটা অর্ডার করেছেন বা নিয়েছেন, যারা অর্ডার করেছেন বাট এখনো হাতে পাননি, আগামীকাল পেয়ে যাবেন। আমি একটু বাইরে ছিলাম, আমি ব্যাক করছি, আমি একটু অসুস্থ আছি। আপনাদের এই যে লেকচার গুলো দিচ্ছি আমি ঠিকভাবে ইয়ে করতে পারছি না, তারপরেও আমি সবগুলো বিষয় বলছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। বইয়ের ভিতরে আছে দেখবেন 120 স্পোকেন রুলস অ্যান্ড স্ট্রাকচার। তো 31 চ্যাপ্টারে থাকতে পারে। তো এইখান থেকে পার্ট বাই পার্ট আমি একটা পিডিএফ ফাইলও দিব, বাট বইটা নেওয়ার চেষ্টা করবেন। আগামীকাল অনেকগুলো বই যাবে, একটা হার্ড কপি বই হাতে থাকলে দ্রুত ল্যাঙ্গুয়েজটা শেখা যায়। যেভাবে হোক যদি নিতে পারেন এটা, আপনার জন্য সব থেকে ভালো হবে। এই শেখাটা ইফেক্টিভ হবে, গোছানো পদ্ধতিতে এগোতে পারবেন। যেমন আমি এটা আজকে করাচ্ছি, নাউনের চ্যাপ্টার করালাম, এখন এটা আমি করাবো। এখন এটা 1 থেকে 8 পর্যন্ত রুলস আমি আপনাকে এখন দেখাবো। তো ইন্ডিভিজুয়াল ফাইল আপনি এখান থেকে পাচ্ছেন, বাট বইটা থাকলে কি হচ্ছে, এক জায়গায় গোছানো পদ্ধতিতে সবকিছু পেয়ে যাচ্ছেন। ডেভেলপ করাটা অনেক সহজ হয়, একটার সাথে একটা কম্পেয়ার করা যায়। যেমন হচ্ছে প্রপার নাউনটা করালাম, আমি যদি কমন নাউন আলোচনা না করি বা না দেখাই, কম্পেয়ারটা না করলে কিন্তু প্রপার নাউন ভালো করে বোঝা যায় না। তো বইটার সাথে থাকলে ওই বেনিফিটটা পাওয়া যায়, যে কোনটার সাথে কোনটা কানেক্টেড, কোনটার পর কোনটা পড়তে হবে, কিভাবে একটার সাথে একটা রিলেট হচ্ছে, সংযুক্ত হচ্ছে, এটা বোঝা যায়। তো আপনাদের এটা একটু কভার করতে হবে। যেমন দেখেন, এখানে মোস্ট ইম্পর্টেন্ট 120টা রুলস আছে, যেগুলো আমরা ডে টু ডে লাইফে বাংলায় বিভিন্ন কনভারসেশন বা কমিউনিকেশন ব্যবহার করি। ইংলিশে প্রপার কনসেপ্ট থাকার না কারণে, প্র্যাকটিস না থাকার কারণে করি না। এগুলো আমি স্টুডেন্টদেরকে ওইভাবে করাই না, কারণ আমি মনে করি এগুলো করানোর জন্য টিচারের হেল্প নেওয়া লাগবে না, এটা নিজেরা করলেই হয়। নিজে যদি একটু প্র্যাকটিস করতে পারেন, এটা ডেভেলপ করতে পারেন। অর্থাৎ এটা, এই গ্রামার ক্লাসগুলোর পাশাপাশি যদি এটা একটু করে রাখেন, একটু শিখে রাখেন, সেটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট হিসাবে কাজ করবে। আপনাদের আজকের ক্লাসের পর আমি একটা কনভারসেশন গ্রুপ করে দিব, দুইটা আলাদা গ্রুপ থাকবে। তো কনভারসেশন গ্রুপে আপনারা এই টাস্কটা সাবমিট করবেন, ঠিক আছে? মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতী। এখানে বলছে অ্যাজ ওয়েল অ্যাজ এর ব্যবহার, সেই সাথে এটাও। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ প্লাস অ্যাডজেক্টিভ বা নাউন। বলছে মেয়েটি সুন্দরী, সেই সাথে বুদ্ধিমতী। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। সে একজন ভালো শিক্ষক, সেই সাথে ভালো লেখকও। হি ইজ এ গুড টিচার অ্যাজ ওয়েল অ্যাজ গুড রাইটার। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। দেখেন, দিয়েছিল পাস্ট টেন্স, তাই না? তাহলে হি গেভ মি, গিভ মানে দেওয়া, পাস্ট ফ্রম গেভ। ভার্বের ফর্মের চেঞ্জ করলে কথা চেঞ্জ হয়ে যায়। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড।
গিভ মানে দেওয়া, পাস্ট ফর্ম। এটা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যেন গিভস। হাউ অ্যাবাউট কেমন হয়, হাউ অ্যাবাউট প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, যেমন কম্পিউটার শিখলে কেমন হয়, হাউ অ্যাবাউট লার্নিং কম্পিউটার। এখন কফি খেলে কেমন হয়, হাউ অ্যাবাউট টেকিং আ কাপ অফ কফি অর হ্যাভিং আ কাপ অফ কফি। আজ ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট হ্যাঙ্গিং আউট টুডে অর গোয়িং আউট টুডে। এই শীতে রাঙামাটি গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট গোয়িং টু রাঙামাটি ইন দিস উইন্টার। মেয়েটির সাথে দেখা করলে কেমন হয়, হাউ অ্যাবাউট মিটিং উইথ দ্য গার্ল। আজ বিরিয়ানি রান্না করলে কেমন হয়, হাউ অ্যাবাউট কুকিং বিরিয়ানি টুডে। অনলাইনে ফ্রিল্যান্সিং করলে কেমন হয়, হাউ অ্যাবাউট ডুইং ফ্রিল্যান্সিং ওভার অনলাইন। বই পড়লে কেমন হয়, হাউ অ্যাবাউট রিডিং বুক। ঘুরতে গেলে কেমন হয়, হাউ অ্যাবাউট, এটা তো বললাম যে গোয়িং আউট আর হ্যাঙ্গিং আউট টুডে। সেটা আপনার নিজেরা এই যে স্ট্রাকচার গুলো দেখছেন, এখানে যে সেন্টেন্স গুলো আছে, এটার বাইরে নতুন আর চারটা সেন্টেন্স বাংলা এবং ইংলিশে নিজেরা করবেন। যেমন ফিল লাইক মানে ইচ্ছা করা, আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। এটা বাংলা দেখে মনে হচ্ছে কন্টিনিউয়াস টেন্স, বাট এটা কিন্তু কন্টিনিউয়াস। ওই যে ইটিংটা দেখছেন, ওটা একটা জেরান্ট, ওটা কিন্তু কোনো মেইন ভার্ব না। এখানে মেইন ভার্ব ফিল মানে অনুভব করা, ইচ্ছা করা। এগুলো স্টেটিভ ভার্ব। এগুলো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেলেও ইংলিশে কন্টিনিউয়াস টেন্সে লেখা যায় না, ইনডিফিনিট টেন্সে লিখতে হয়। মানে লাভ, হেয়ার, ফেয়ার। আমি কি বলি আই আই এম লাভিং ইউ? এটা কখনো কেউ বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি? আই এম লাভিং কেউ বলে না, একটা স্টেটিভ ভার্ব। আমি যদি বলি আমি অস্বস্তি বোধ করছি, আমি অসুস্থ বোধ করছি, আই এম ফিলিং আনওয়েল, নো, ইউ হ্যাভ টু সে আই ফিল আনওয়েল। কারণ কি, ভার্বের সাথে আইএনজি তখনই বসানো যায় যখন কোনো কাজ করা হয়, অ্যাকশন দেয়, কাজটা চলে, অ্যাক্টিভ থাকে। তো আমি অসুস্থ বোধ করছি, এটা তো দেখা যাচ্ছে না। আমি একটা পাখি দেখতেছি, আই আই এম সিং এ বার্ড, এটা ভুল। আমি আমার চোখ নিয়ে আমার জায়গায় দাঁড়ায় আছি, পাখি পাখি জায়গায় আছে, আমি কি চোখ নিয়ে দৌড়াচ্ছি, কোনো কাজ করতেছি না? অ্যাকশন দিচ্ছে কোনো না। যদি অ্যাকশন দেয়, আমি ভাত খাচ্ছি, হাত দিয়ে তুলতেছি, খাচ্ছি, চিঠি লিখতেছি, হাত দিয়ে কাজ করতেছি, এরকম কাজ যদি থাকে, অ্যাকশন যদি থাকে, তাহলে কি হয়, কন্টিনিউয়াস টেন্স হয়। কিন্তু এই যে ফিল, হিয়ার, ফেয়ার, লুক, লাইক, লাভ, আন্ডারস্ট্যান্ড, বিলং, এক্সপেক্ট, কিছু ভার্ব আছে যেগুলো স্টেটিভ, যেগুলো বাংলায় কন্টিনিউয়াস টেন্সে প্রকাশ পেল, ইংলিশে সেই ভার্বগুলো দিয়ে কন্টিনিউয়াস টেন্সে সেন্টেন্স তৈরি করা যায় না বা লেখা যায়। আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক হ্যাভিং আ কাপ অফ কফি। আমার পাখির মতো উঠতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ফ্লাইং লাইক আ বার্ড। আমার ঘুমোতে ইচ্ছা করছে, আই ফিল লাইক স্লিপিং। আমার বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন। তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, ডু ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? ডু ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? আর তোমার কি বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে না, অর্থাৎ আমি কিন্তু কোশ্চেন গুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করছি। ডোন্ট ইউ ফিল লাইক ওয়েটিং ইন দ্য রেইন? একই কথা বারবার বলতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক সেইং দ্য সেম থিংস এগেইন এন্ড এগেইন। কিপ, স্পোকেন রুল 4। কিপের ব্যবহার করতে থাকো, যেতে থাকো, এমন একটা সেন্স দেয়। জাস্ট ওয়েট। কিপের ব্যবহার, কিপ প্লাস ভার্বের সাথে আইএনজি একটা ফ্রেজ তৈরি করবে, দেন একটা টেন্স, যে কোনো একটা ক্লজ আপনি ইউজ করতে পারবেন। যেমন লেগে থাকো তুমি জিতবে, কিপ স্টেইং ইউ উইল উইন। হাসতে থাকো তুমি সুখী হবে, কিপ স্মাইলিং ইউ উইল বি হ্যাপি। তুমি যেতে থাকো আমি পরে আসবো, কিপ গোয়িং আই উইল কাম লেটার। নামাজ পড়তে থাকো সকল সমস্যার সমাধান পাবে, কিপ প্রেইং ইউ উইল গেট দ্য সলিউশন অফ অল প্রবলেমস। চেষ্টা করতে থাকো তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে, কিপ ট্রাইং ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইউর গোল। কিপ ট্রাইং ইউ উইল বি এবল টু অ্যাচিভ ইউর গোল। অনুশীলন করতে থাকো তুমি ইংরেজিতে অনর্গল বলতে পারবে, কি হবে, কিপ এক্সারসাইজিং ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ ফ্লুয়েন্টলি। আই উইশ আই কুড, আমি যদি পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক আ বার্ড, আমি যদি পাখির মতো উড়তে পারতাম। আমি যদি দেশের জন্য কাজ করতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি। আই উইশ আই কুড ওয়ার্ক ফর মাই কান্ট্রি, আমি যদি দেশের জন্য কাজ করতে পারতাম। আমি যদি সুস্বাস্থ্য বজায় রাখতে পারতাম, আই উইশ আই কুড ওয়ার্ক মাই, আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ। বজায় রাখা ইংরেজি কি, মেনটেন। সো ইউ ক্যান সে আই উইশ আই কুড মেনটেন মাই গুড হেলথ। আমি যদি ভালো মানুষ হতে পারতাম। হওয়া ইংরেজি কি জানেন, বি। ই, বি মানে হওয়া। সো আই উইশ আই কুড বি আ গুড হিউম্যান বিং অর গুড পার্সন। ঠিক আছে। আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম, আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং। আই উইশ আই কুড গিভ আপ স্মোকিং, আমি যদি ধূমপান ছেড়ে দিতে পারতাম। আমি যদি কাজটা সঠিকভাবে করতে পারতাম, আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক প্রপারলি। আই উইশ আই কুড ডু দ্য ওয়ার্ক প্রপারলি।
আমি যদি দেশের রাষ্ট্রপতি হতে পারতাম, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি, আই উইশ আই কুড বি দ্য প্রেসিডেন্ট অফ দ্য কান্ট্রি। স্পোকেন রুল 06, ইউজ টু করতাম যেতাম অতীত অভ্যাস বোঝায়। আই ইউজ টু লিভ ইন কানাডা, আমি কানাডায় বাস করতাম। আমি শাকসবজি পছন্দ করতাম, আই ইউজ টু লাইক ভেজিটেবল। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আই ইউজ টু রিসাইট হোলি কোরআন। আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। সে নদীতে গোসল করতে অভ্যস্ত হয়ে যাবে, হি উইল গেট ইউজ টু বাথ ইন দ্য রিভার। তারা প্রতিদিন গান শুনতো, দে ইউজ টু লিসেন টু মিউজিক। তারা গান শুনতে অভ্যস্ত, আমি গান শুনতে অভ্যস্ত, আই অ্যাম ইউজ টু লিসনিং টু মিউজিক। রহিম ফুটবল খেলতে অভ্যস্ত হয়ে যাবে, রহিম উইল গেট ইউজ টু প্লে ফুটবল। রুমা রান্না করতো, রুমা ইউজ টু কুক। করিম ক্রিকেট খেলতো, করিম ইউজ টু প্লে ক্রিকেট। আপনি যেগুলো পারেন পড়বেন, আপনার মতো করে করার চেষ্টা করবেন। সাপোজ টু, কারো কোনো কিছু করার কথা, আমার তার সাথে দেখা করার কথা, আই এম সাপোজ টু মিট হিম। তোমার ডায়েট করার কথা, ইউ আর সাপোজ টু ডু ডায়েট। তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু কল মি। তোমার তো এই গোপনীয়তা বজায় রাখার কথা, ইউ আর সাপোজ টু কিপ দিস সিক্রেট। আমার কিছু পান করার কথা না, আই এম নট সাপোজ টু ড্রিঙ্ক এনিথিং। তোমার সুখী হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি হ্যাপি। তোমার সুখী হওয়ার কথা, ইউ আর সাপোজ টু বি হ্যাপি। আমাদের কি করার কথা, হোয়াট। হোয়াট আর উই সাপোজ টু ডু। তোমার কখন কাজটি করার কথা, হোয়েন আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কিভাবে কাজটি করার কথা, হাউ আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কতবার কাজটি করার কথা, হাউ অফেন আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কি গতকাল কাজ করার কথা ছিল, ওয়ার ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক ইয়েস্টারডে। তার গতকাল আমাদের বাড়িতে আসার কথা ছিল না, ওয়ারেন্ট হি সাপোজ টু গো টু আওয়ার হোম ইয়েস্টারডে। গতকাল আমার বিমানবন্দরে যাওয়ার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু গো টু এয়ারপোর্ট ইয়েস্টারডে। এই 7 পর্যন্ত আপনারা দেখবেন, এটা অ্যান্সার সহ, সবগুলোরই অ্যান্সার সহ দেওয়া আছে পিডিএফ ফাইলে এবং বইতে। আপনাদের কাছ থাকবে এই 7টা স্ট্রাকচারের, প্রত্যেকটা স্ট্রাকচারের এগেনস্টে 4টা করে নতুন সেন্টেন্স আপনি তৈরি করবেন, বাংলা এবং ইংলিশ। তাহলে 4 সাথে 28টা সেন্টেন্স আপনার তৈরি হবে। 8 করা লাগবে না, 7 পর্যন্ত। যদি এটা করতে পারেন এবং রেগুলার ক্লাসের পাশাপাশি, এটা খুব কঠিন কিছু না, এটার জন্য টিচারের হেল্প নেওয়া লাগে না, সবই দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিজে প্র্যাকটিস করবেন, নিজে নতুন 4টা সেন্টেন্স আপনার ব্রেন দিয়ে জেনারেট করে প্রত্যেকটা স্ট্রাকচারের আন্ডারে বাংলা লিখবেন, ইংলিশ লিখবেন। এটুকু করতে পারলে খুব দ্রুত এই জায়গার একটা ডেভেলপমেন্ট পাবেন। আর এটা যদি পারেন, ইংলিশে কথা বলাটা আপনার জন্য অনেক বেশি সহজ, অনেক বেশি ইজি হয়ে যাবে। অনেক প্র্যাকটিক্যালি আপনি সবকিছু করতে পারবেন, বলতে পারবেন। আমি কি বোঝাতে পারলাম, কি বললাম, বুঝতে পারছেন? হ্যাঁ, ওকে। তবে যে স্ট্রাকচার গুলো একটু মনে হয় একটু কঠিন কঠিন লাগবে। কঠিন লাগবে না, প্র্যাকটিস করলে সহজ হয়ে যাবে। আমি পিডিএফ ফাইল